শুরু হলো বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এর মাধ্যমে 27,500 শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার। সকাল 9:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন নারী প্রার্থী ও 366 জন পুরুষ প্রার্থী। এছাড়াও 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বহুল কাঙ্ক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ভোট গ্রহণ আগামীকাল। শেষ দিনে প্রার্থীদের প্রচারে উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস। এখন শুধু ভোটের অপেক্ষা। রাত 12টা পর্যন্ত প্রচারের শেষ দিনে প্রচারে উৎসব মুখর ছিল ক্যাম্পাস। টুকিটাকি চত্বর, জোহা চত্বর, পরিবহন মার্কেট, আবাসিক হল ও একাডেমিক ভবনের সামনে সরগরম প্রচার চলে। ভোটারদের আকৃষ্ট করতে কেউ কেউ বাউল বেশে, কেউ গান ও অভিনয়ে প্রচার চালান। কেন্দ্রীয় সংসদের 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। নির্বাচনে ভোটার 28,901 জন। এর মধ্যে নারী ভোটার 11,305 জন এবং পুরুষ ভোটার 17,596 জন। তফসিল অনুযায়ী কাল 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। কমিশন জানিয়েছে, একজন শিক্ষার্থী সিনেটে 5, রাকসুতে 23 এবং হল সংসদে 15টি সহ 43টি ভোট দিতে পারবে। মোট বুথ এবং টেবিলে থাকবে 94টি। নিরাপত্তা ও স্বচ্ছলতা রক্ষায় 200টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আগুন লাগার প্রায় 12 ঘন্টা পর রাত 11টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আজ বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসে জানায়, টিন শেডের ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ সময় সকাল 8টা 20 তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার রোমের স্থানীয় সময় সন্ধ্যা 7টা 20 রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ডক্টর ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের 6 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া ও সখীপুর ও কচুয়া আড়াইপাড়া সড়ক যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের অধীনে দীর্ঘ 10 কিলোমিটারের এই সড়কটি প্রায় পুরোটা জুড়েই ছোট বড় খানাখন্দে ভরপুর। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সড়কের দুপাশেই রয়েছে বেশ কয়েকটি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সখীপুর পৌর শহর হয়ে টাঙ্গাইল এবং ঢাকার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সখীপুর পৌর শহর হয়ে টাঙ্গাইল এবং ঢাকার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সড়ক। বেশ কয়েকটি জেলা ও উপজেলার সংযোগ সড়কও এটি। এ সড়ক দিয়ে দেশের অন্যতম বৃহৎ কলার হাট কুতুবপুর যেতে হয়। কচুয়া সখীপুর এবং কচুয়া আড়াইপাড়া সড়কে প্রতি বছর বর্ষা এলেই
মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়। এবার বর্ষায় এ সড়কের পিচ উঠে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে গেছে। এতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে এবং ভারী যানবাহন ডেবে যাচ্ছে। এ সড়কটির টেকসই সংস্কার না হওয়ায় একদিকে পথচারী, শিক্ষার্থী এবং হাসপাতালে জরুরি সেবা প্রত্যাশীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে খামারি ব্যবসায়ী সহ এ অঞ্চলের সবজি ও কাঁচামাল আমদানি ও রফতানিকারকরাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানকার কাজ অফ রয়েছে আর কি, কাজ হইতেছে না ঈদের পরে থেকে, এরকমই আর কি। সামান্য বৃষ্টি হইলে কোনো সিএনজি চলে না, অটো চলে না, সাধারণত মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। এই রাস্তার তো ভয়াবহ অবস্থা, একটু বৃষ্টি নামলে পড়া বাচ্চা মহিলা সহ যে গাড়িতে লোকজন থাকে উল্টা পড়ে যায়, ব্যক্তি হাসপাতালে যায়। রাস্তার বেহাল দশার কারণে হেঁটে যাওয়াও যেন দুষ্কর। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানালেন এ রাস্তায় চলাচলকারী চালক ও যাত্রীরা। প্রতিদিন 3-4টা করে ট্রাক রাস্তার মাঝখানে ফাঁসা থাকে, আর আমরা পায়ে হাইটে আসার মতো যোগ্য না এই রাস্তায়। গাড়ি অনেক কিছু যন্ত্রাংশ ভাঙা যায়, রাস্তায় ফাঁসা 2-4 দিন পরে থাকে না, মালের ক্ষয়ক্ষতি হয়। এদিকে চলতি বছর নভেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন করার আশা ব্যক্ত করেন এ ঠিকাদার। 4 কিলোর মতো বেস টাইপ 1-এর কাজটা কমপ্লিট করি। রেনি সিজন শুরু হওয়ার পরে আমাদের রাস্তাটা আমরা আর বাইন্ডারের কাজটা, ওয়ারিং বাইন্ডারের কাজটা করতে পারি না, যেটাকে কার্পেটিং বলে। অপরদিকে জনদুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। এটা রানিং ঠিকাদার, তাদের আমি ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা এগুলা যেন খুব দ্রুত রিপেয়ার করে। আমরা অতি দ্রুত হয়তো মাইনর থেকে কাজ করে ফেলবো, সেটার জন্য হয়তো আমরা পিরিয়ডিক মেইনটেনেন্সের পর্যন্ত ওয়েটও করব না। দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল, যানবাহন এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে 11তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। এদিন 2 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত 9 অক্টোবর 10ম দিনের সাক্ষ্যদান শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। 14তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের 5 আগস্টের বর্ণনা তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করে পলাতক 8 আসামির পক্ষে টেস্ট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম আর কি খবর আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। আজকে কয়েকটি মিস কেস সহ শেখ হাসিনার সহ 3 জনের যে বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা রয়েছে সেটির সাক্ষ্য গ্রহণ আছে, এবং আরেকটি মামলা যেটি আশুলিয়া 6 লাশ পোড়ানোর যে মামলা, সেটিতেও সাক্ষ্য গ্রহণ আজকে চলবে। এই কয়েকটি মামলায় মিলে কিন্তু আজকে আমরা দেখেছি ট্রাইব্যুনালে 42 জনকে হাজির করা হয়েছে বিভিন্ন মামলারগুলোতে। এর মধ্যে মিস কেস মামলারগুলোতেই বেশি সংখ্যক আসামিকে এখানে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, এবং সেখানে আমরা দেখেছি 31 জনকে হাজির করা হয়েছে। একটি মামলা যেটি জুলাই সহ জুলাইয়ে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড নির্দেশদাতা সহ সব মিলিয়ে একটি মামলা হয়েছে, মামলা চলছে। সেটিতে আসলে আমরা দেখছি 17 জনকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো আর যেটি শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা ট্রাইব্যুনালে 1-এ চলমান রয়েছে, সেটি কিন্তু আজকে যুক্তিতর্ক 4র্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হবে। এবং আমরা দেখেছি যে শুরু থেকেই রাষ্ট্রপক্ষ যে প্রথম উপস্থাপন শুরু করেছেন, এবং সেই ধারাবাহিকতা আজকেও তারা সেই যুক্তিতর্ক উপস্থাপন করবেন। গতকালকে আমরা দেখেছি বিভিন্ন যে তার শেখ হাসিনার বা এই যে 3 জন রয়েছে তাদের বিপক্ষে যে অভিযোগগুলো, 5টি সুনির্দিষ্ট অভিযোগ, সেই অভিযোগগুলো এক এক করে কিন্তু বর্ণনা করছে ট্রাইব্যুনালে এই প্রসিকিউশন প্যানেল, এবং কিভাবে ঘটেছিল সম্পূর্ণ মামলার সম্পূর্ণ যে এই এভিডেন্সগুলো রয়েছে, অন্যান্য এভিডেন্স, সেগুলোকেও আসলে এখানে আনা তিনি এই যুক্তিতর্কে তিনি তুলে ধরেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজ প্লে করতে, যেগুলো আমরা আগেও দেখেছিলাম প্লে করতে, সেগুলো এখন কিন্তু আবার নতুন করে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় উপস্থাপন করা হচ্ছে ট্রাইব্যুনালে। এবং যে সাক্ষীরা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন, প্রত্যক্ষদর্শী রয়েছেন, এবং
বিভিন্ন আরও যারা রয়েছেন বিভিন্ন যেমন হাসপাতালে চিকিৎসকরা রয়েছিলেন যারা সাক্ষী দিয়েছেন এই মামলায় 54 জনের মধ্যে তাদের যে সাক্ষ্যগুলো সেগুলো কিন্তু আসলে এখানে তুলে ধরা হচ্ছে। তাদের সাক্ষ্যর বিষয়গুলো আলোকে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করছেন এই প্রসিকিউশন প্যানেল। এরপরে কিন্তু আমরা জানি যে এই শেখ হাসিনা সহ যে 3 জন আসামি রয়েছে তাদের পক্ষে নিযুক্ত যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি এই যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তারপর আবারও হয়তো যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ, তারপরে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তো এটি ছিল একটি মামলা। আর ট্রাইব্যুনাল 2 আরেকটি মামলা আছে আশুলিয়া 6 লাশ পুরানো সহ 5 লাশ পুরানো সহ 6 জনকে আরেকজনকে হত্যা এবং তারপর লাশ পুরানো মোট 6 লাশ পুরানোর হত্যা মামলা। সেটি আজকে 11তম দিনের সাক্ষ্য গ্রহণ চলবে এবং আমরা দেখেছি এই মামলায় 14 জনের সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি 2 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে এই ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনালের থেকে সাক্ষ্য গ্রহণের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী এসএমআর। এবারে গ্রাম বাংলার খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেছেন, ধানের শীষের বীজ অনেক গভীরে পোতা, তাই ধানের শীষকে উপড়ে ফেলা যাবে না। মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দায় সালথা উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়দ বলেন, বিএনপি জনগণের দল, এ দলের শেকড় দেশের প্রতিটি মানুষের হৃদয়। সম্মেলনে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপির নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার উপস্থিত ছিলেন। আমাদের শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের শক্তি 31 দফা। ধানের শীষের বীজ এত গভীরে পোতা, এত সহজে ধানের শীষ উপড়ে ফেলা যাবে না। রাজবাড়ীর দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির কাউন্টারে ফেরি টিকিট দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দায়িত্বরত 2 জন আনসার মোক্তার ও ইলিয়াসকে রাজবাড়ীর ক্লোজ করে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম। তিনি জানান, মাই টিভিতে নিউজ হওয়ার পরে আমরা সাথে সাথে তাদেরকে ক্লোজ করে নিয়ে আসি এবং তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সাথে আমরা ওখান থেকে ক্লোজ করে নিয়ে আসি এবং ওই ঘটনার এখন তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে কাজ করছে গাজীপুর মহানগর বিএনপি। আজ গাজীপুরের শিমুলতলীতে অনুষ্ঠিত হয় 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম। সমাবেশ শেষে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, 1 কোটি বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে পুনর্বাসন করা হবে, যাতে তারা বিপথগামী না হয়, মাদকাসক্ত না হয়ে পড়ে, সেজন্যই তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমরান রেজা, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এম.এম. মহিবুর রশিদ মারুফ, যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ সুমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণের নির্দেশে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি রাবি ঢালের নেতৃত্বে কেদারপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সদস্য আনিসুল রহমান, নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নোমান চৌকদার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাদের ফকির, প্রচার সম্পাদক মনির ব্যাপারী, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ঢালি, সদস্য সচিব ওয়াসিম হাওলাদার। কিরণ ভাইয়ের নির্দেশে প্রতিটা ঘরে ঘরে আমরা লিফলেট বিতরণ করেছি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রতিটা ঘরে ঘরে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, তারাই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে
দেশ কিভাবে চলবে এবং মানুষের ভোটার অধিকার, স্বাস্থ্য, খাদ্য, শ্রমিকদের যে অধিকার এগুলা বাস্তবায়ন করবে। এই মিলে 31 দফা বাস্তবায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 43 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে ও মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন। অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। প্রয়োজনে আবারও রাজপথে বিপ্লবের মাধ্যমে বাংলার মেহনতি ও স্বাধীনতাকামী মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারী সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের আয়োজনে হাসপাতাল সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। নারী সমাবেশে মহিলা দলের সভাপতি ঋতু আলমের সভাপতিত্বে 11 ইউনিয়ন থেকে আসা নারী কর্মীদের উপস্থিতিতে সমাজের উন্নয়নে নারী দলের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক। উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল সহ আরও অন্যান্যরা আমন্ত্রিত। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে সিলেটে মহানগর জামায়াতের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। মঙ্গলবার সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় মানববন্ধনে সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন শাখার পৃথক ব্যানার হাতে নিয়ে অংশ নেন। এছাড়া মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। দিনাজপুরের পার্বতীপুরে নকল বই বিক্রির অভিযোগে একটি লাইব্রেরিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে শহরের নতুন বাজার স্বর্ণপট্টি এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 5,000 টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু। এ সময় লাইব্রেরিতে থাকা বিপুল পরিমাণ নকল বই জব্দ করা হয়। জানা গেছে, সরকার অনুমোদিত বিভিন্ন প্রকাশনের আড়ালে দীর্ঘদিন যাবৎ নিম্নমানের কাগজে একই মোড়কে ছাপানো নকল বই বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডক্টর মাহমুদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা কালচার অফিসার সুদীপ্তা চক্রবর্তী, সহকারী কমিশনার প্রিন্স সরকার সহ আরো অনেকে। বরিশালের গরু নদীতে মাংস বিক্রেতাদের নিয়ে গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পরুপ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহিদি হাসান। বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডক্টর মাহমুদুল হাসান ফরিদ, প্রাণী সম্পদ সম্প্রসারক কর্মকর্তা ডক্টর শেখ আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখন রাসায়নিক গুদামের অবস্থা কেমন দেখছেন? সাথে আসলে নতুন কোনো মরদেহ পাবার কি কোনো খবর পেয়েছেন কিনা আমাদেরকে একটু জানাবেন।
শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমাকে কাছে জানতে চেয়েছেন, গতকালকে যে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা, একটি কেমিক্যাল গোডাউন এবং গার্মেন্টস থেকে সূত্রপাত ঘটে, সেটি থেকে 16 জন নিহত হয়। সেই থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে এই মিরপুর শিয়ালবাড়ি এলাকায়। এখনও আগুনের যে সূত্রপাত, সেই আগুন এখন কোনো নিয়ন্ত্রণে আসেনি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীর মাধ্যমে, এখানে যে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে তাদের যে সাধ্য মতো চেষ্টা করছেন এই অগ্নিকাণ্ড আসলে নিয়ন্ত্রণে আনার জন্য। রাত থেকেই এখানে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা আসলে চেষ্টা করছেন যে পুরোপুরি যে নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা, সেটি নিয়ন্ত্রণে। এখনও ধোঁয়া উঠছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এখনও ধোঁয়া উঠছে। এখনও আসলে সেই জায়গাটিতে এখনও পৌঁছাতে পারেনি ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা, কারণ ধোঁয়ার তীব্র বাতাস যে রয়েছে সেটি শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেটি কিন্তু করছেন, এবং আশপাশের যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এই যে বাতাস রয়েছে, অর্থাৎ যে কেমিক্যালের যে বাতাস, সেই বাতাসে কিন্তু নিঃশ্বাস নিতেও এখানে আসলে তাদের কষ্ট হচ্ছে। এবং আশপাশের যে ফ্যাক্টরিগুলো রয়েছেন, সেই ফ্যাক্টরিগুলোতে সকালের থেকে যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে এই কর্মরত অবস্থায় আসেন, কিন্তু আসার পরে আসলে মূলত এই জায়গাটিতে আসলে প্রবেশ করতে পারেনি। আশপাশের যদি চিত্র আমি দেখানোর চেষ্টা করি, আশপাশের চিত্র আসলে এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং ভিড় করার সাথে সাথে আসলে এখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই জায়গাটি যদি আমি দেখানোর চেষ্টা করি, আমরা একটু কথা বলবো আসলে এখানে আপনার সাথে একটু কথা বলবো। আমি কি দেখেছিলেন, কি হয়েছিল যদি আমাদেরকে একটু জানাতেন। এখানকার সর্বশেষ পরিস্থিতি গতকালকে কি দেখেছি? গতকালে তো আমরা শোনার পর এসে দেখি যে আগুন জ্বলতেছে, কেউ ওইদিকে যাইতেও দিতেছে না। সব মনে করেন যে কেউ যদি আসে এরা মনে করেন সব দেয় ওইদিকে, মানে কাউকে এখানে পরিবারের কাউকে অ্যালাউ করতে দিতেছে না। আপনার কি এখানে কেউ চাকরি করে, সে কি তার কি সন্ধান পেয়েছেন আপনি? সন্ধান পাইনি এখনো। কি মনে হচ্ছে যে বের হতে পেরেছি কিনা? না, উনি বের হতে পারে নাই। সন্দেহ হচ্ছে ওনার ওই ভাতিজার হাতে মোবাইল ছিল, আমরা মোবাইলটা টেপ করছি যে মোবাইলটা কোন জায়গায় বন্ধ হয়েছে, কিন্তু ওই লোকেশনে দেখাইতেছে ওই জায়গায় বন্ধ হয়েছে। তখন থেকে আমরা মনে করেন যে এই জায়গায় এসে এরা বলে ঢাকা মেডিকেলে যাও। কালকে রাত 2টা পর্যন্ত ঢাকা মেডিকেলে, আমরা কোনো লাশের সন্ধান পাইনি এখনো। থানায় গিয়েছিলেন কিনা? থানায় গেছি, থানায় জিটি নেয় না। কর্মকর্তা কি বলে? থানার কর্মকর্তারা এখানে আসতে বলে, ওখানে জিটি নিতেছে না। কি নাম ছিল আপনার ভাতিজা? মৌসুমী। ভাতিজি মৌসুমী। কত বয়স ছিল? 18 বছর। শাওন, শুনছিলেন এখানে যারা স্বজনরা রয়েছেন, স্বজনরা এখানে এসেছেন। গতকালকে রাতে ওনার মুখ থেকেই শুনলেন, আমরা জানতে পারলাম রাত 2টা পর্যন্ত ঢাকা মেডিকেলে গেলেও তারা কোনো সন্ধান দিতে পারেনি। এবং এখানে যে থানা রয়েছেন, সেই থানার নির্ধারিত কর্মকর্তার কাছে গেলেও জিটি না নিয়ে বারংবার এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটে ঘটনাস্থলে পার করছেন। এবং কত সংখ্যক মানুষ এখন পর্যন্ত হতাহত রয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে ফায়ার ব্রিগেডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একদম নির্দিষ্ট করে বলতে পারেনি। শাওন, এই ছিল আমার কাছ থেকে মিরপুর শিয়ালবাড়ি এলাকা থেকে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শিমুল খান।